আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন আর ভালোর দলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রকি। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষা করি যে কখন আপনার ঘটনা দিবেন আপনার ইউটিউব চ্যানেলে। আর আমি এর আগেও আপনাকে একটা ঘটনা পাঠিয়েছিলাম। আজ আবারও আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। যে ঘটনাটা ইমেলে পাঠিয়েছি সেটা ঘটেছিল ২০০৭ থেকে ৮-এর দিকে। আশা করি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যারা ভয়ঙ্কর ঘটনা যদি আমার ইমেলে পাঠাতে চান তাহলে boothwalahorror@gmail.com এখনই পাঠিয়ে দিন। তাহলে কথা না বাড়িয়ে আমাদের ঘটনায় চলে যাওয়া যাক। আপনি ভূত প্রেত পিশাচ ইত্যাদি বিশ্বাস করেন এগুলো? না, কারণ এসবের অস্তিত্ব নেই। বিশেষ করে নিজের চোখের কিছু দেখিনি কখনো। কেন আপনি বিশ্বাস করেন বুঝি? আজই পরিচয় হয়েছে ভদ্রলোকের সাথে এবং আমাকে বলা তার প্রথম কথাই ভূত নিয়ে। আমার শেষে প্রশ্নটা এড়িয়ে একটু সে মলিন স্বরে বলল, বেশিরভাগ মানুষই কিন্তু নিজের চোখে দেখে না। ওর কাছে শোনে আর কি। ভীষণ বিরক্ত লাগছিল, তবু ভদ্রভাবে তাকে থামিয়ে দিয়ে বলি, আমার এসবে আগ্রহ নেই। আপনি অনুগ্রহ করে অন্য বিষয়ে কথা বলেন। এই কথা শুনে ওনার মুখ আরো ম্লান হয়ে গেল। যাকগে, আমার তাতে কি। আমরা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু প্রতিদিন অফিস থেকে সেরে ঢাকা ক্লাবে কিছুটা সময় কাটাই। একটু তাস দু এক পেগ মদিরা সেবন, তুমুল আড্ডা এসবই হয়। কখনো কখনো স্ত্রীকে ডিনার ও গৃহ শান্তির ব্যাপারে সচেতন থাকায় আজ পর্যন্ত বড় রকমের কোনো তুফানের ঝাপটা লাগেনি আমাদের গায়ে। মাঝে মধ্যে এই আড্ডা বাদও যায়, তবে বিশেষ কারণ ছাড়া আমরা এটা বাদ দিই না। সারাদিন পরিশ্রমের পরে এই নির্মল আনন্দ আমাদের সজীবিত সতেজ করে তোলে আর কি। আজকের আবহাওয়াটা খুবই খারাপ। সকাল থেকে বৃষ্টি, সাথে বাতাসের দাপট। অফিস থেকে বাসায় ফোন করে খিচুড়ি রান্না করে কথা বলে ক্লাবে এলাম। আজ আর বেশিক্ষণ বসবো না। নিহাত বন্ধুদের সাথে কিছু সময় না কাটালে ভাত হজম হয় না, আর একটু পানীয় পান না করলে শরীরে এনার্জি আর পায় না। রাতে ঘুমটাও ভালো হয়। অনেকেই দেখলাম আসেনি, বিরূপ প্রকৃতির কারণে হয়তো। আমরা যারা এসেছি ঠিক করলাম বেশিক্ষণ থাকবো না এখানে। নিজের কথা বলছি, একটু পরেই ওই ভদ্রলোকের আগমন পরিচয় হলো। আমাদের বন্ধু, কোভিডের পুরনো বন্ধু, নাম নাসির। একটু খটকা লাগলো। প্রথমত নাসিরের চেহারা কেমন যেন বয়স্ক দেখায়। রোগা, লম্বা ও ফ্যাকাশে গায়ের রং, পরনের কাপড় পুরনো বিবর্ণ। এই লোক কবিরের মতো স্মার্ট ফিটফাট মানুষের বন্ধু এত ভিখারির মতোই ক্লাবে ঢুকলো কিভাবে? অন্যরা এমন কি কবিরও ওর সাথে তেমন কথা বলল না, যেহেতু সে আমার পাশেই বসেছে। অগত্যা আমি কথা বললাম। আবার নাসির প্রশ্ন করলো, তাহলে আপনি ভূত বিশ্বাস করেন না? পাগল নাকি লোকটা, হ্যাঁ? বিরক্ত হয়ে এবার বেশ কড়া সুরেই বললাম, না, করি না। যেটুকু পান করেছিলাম আহাম্মক এই অনাহত লোকটার জন্য নেশার আজ আমেজটুকুই নষ্ট হয়ে গেল। আর থাকতে ইচ্ছে করলো না, বাইরে চলে এলাম। আমার গাড়ির কাছে এসে দেখি কি যেন দাঁড়িয়ে আছে। বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘলা অন্ধকারে চেনা যাচ্ছে না কেমন যেন। কিছু জিজ্ঞেস করার আগেই নাসিরের গলার স্বর শুনতে পেলাম, আমাকে একটা লিফট যদি দেন। নাসরবান্দা আমার পিছু ছাড়েনি। রাগ হলেও সতেজভাবেই বললাম, নিশ্চয়ই, আসুন। গাড়ি চালু করার আগে সিগারেটের প্যাকেট বের করে ভদ্রতার খাতিরে একটা দিতে গেলে নীল তো নাই অফুরন্ত গম্ভীর স্বরে আমাকে বলল, আমি খাই না, প্লিজ আপনিও খাবেন না। সিগারেটের ধোয়া আমার সহ্য হয় না। শালা, কি ক্ষণে এসেছিলাম আজ ক্লাবে। গাড়ি চালাচ্ছি আর ভাবছি, এই অদ্ভুতুরে লোকটা এখন আমার ভূতের কথা না তুললেই বাঁচি। কোথায় যাবেন? মানে আপনাকে কোথায় থামিয়ে দেবো? হ্যাঁ, আমাকে আজিমপুরের মোড়ে থামিয়ে দিলে হবে। রাস্তায় ভিড় নেই, তাই সামান্য জোরেই গাড়ি চালাচ্ছি। হঠাৎ আমাকে চমকে দিয়ে নাসির বলে উঠল, তাহলে আপনি ভূতে বিশ্বাস করেন না? আপত্তিকে গাড়িতে তুলেছিলাম বলে আফসোস হলো। তখন থেকে ব্যথা ভূত ভূত করে আমার কানের পোকা নড়িয়ে দিচ্ছে। রাগত স্বরে বললাম, না,
মোটেও আমি বিশ্বাস করি না এগুলা, আর করতে চাইও না। নির্বিচার ভাবে বলে চলল সে। না করলেও অবশ্য ক্ষতি নেই, ওদের অস্তিত্ব আছে, আপনাকে আমি প্রমাণ দেখাতে পারবো। প্রচন্ড রাগে সজোর ব্রেক কষলাম। এসে গেছে আজিমপুর। কোনো কথা না বলে নিঃশব্দে দরজা খুলে লম্বা লম্বা পা ফেলে নিমিষেই উধাও হয়ে গেল নাসির। লোকটা আচ্ছা অভদ্রত, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। যাকে অল্পই রেহাই পেয়েছি। ঢাকা ক্লাব থেকে আজিমপুর বেশি দূরে নয়, যদি বনানী বা উত্তরায় নামাতো হতো তাহলেই হয়েছিল। তারপরও আমার কেমন একটু মায়া লাগছিল নাসিরের জন্য। চেহারা পোশাক দেখে মনে হচ্ছিল লোকটা অভাবগ্রস্ত, বন্ধুর কাছে কি সাহায্যের জন্য এসেছিলাম, কিন্তু ওর সাথে তো তেমন কথা বলতে দেখলাম না। সারাক্ষণ আমার সাথে ভূত নিয়ে খেপলো কেন? আজব মানুষ সে। পরদিন যথারীতি ক্লাবে এসেছি। বন্ধুদের মধ্যে সবচেয়ে হল্লোড়বাজ ও আমোদপ্রিয় দিল খোলা মানুষ কবির। সে এসেই বলল, আজ আমাদের সবাইকে ডিনার খাওয়াবে। ক্লাবের বাবুর্চির রান্না অতি উপদেয়, সুতরাং সানন্দেই আমরা রাজি হলাম। নাসিরকে দেখা গেল না, আজ আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। খেতে খেতে এক ফাঁকে কবিরকে জিজ্ঞেস করলাম, নাসির তোমার কতদিনের বন্ধু? হ্যাঁ? অবাক হলো কবির। স্কুলের আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিল। দীর্ঘদিন পর কালই ওকে দেখলাম। কেন, কি হয়েছে? না না, তেমন কিছু না। তো ভদ্রলোকে কেমন পাগলাটে মনে হলো আর কি, বয়স্কও লাগলো। আমাদের বয়সী স্কুলে ওই সবচেয়ে সুদর্শ ছেলে ছিল। পড়া শেষ করে ব্যবসা শুরু করলো। শুনেছিলাম নানান রকম নেশায় আসক্ত হয়ে টাকা পয়সা নষ্ট করে তারপর আর জানি না। তা এতদিন পর কি মনে করে এসেছিল? তোমাকে যে এখানে পাবে সেটাই বা জানলো কিভাবে? জানি না বলেই কবির খাওয়াই মন দিল। এই মাত্র রোস্ট করা আস্ত খাসির রান টেবিলে দেওয়া হয়েছে। আহ, অমৃত। খাচ্ছি যেন মাংস মুখে দিলে মোমের মতো গলে যাচ্ছে। এই সুস্বাদু খাবারের আশাতে নিতে নিতে ভাবতে লাগলাম যে মানুষ নেশা করে টাকা উড়িয়েছে, সে সিগারেট খায় না, ধোঁয়াটুকু পর্যন্ত সহ্য হয় না। আরো অদ্ভুত পার্থিব সাহায্য সেবের মতোই সমস্ত লক্ষণ, কিন্তু বাস্তবে সে শুধু অশরীর কথাই অম্লান ভাবে বলে যায়। সেদিন থেকে কেন জানি নাসিরের কথা বলতে পারলাম না। সে আর আসেনি ক্লাবে, তার ঠিকানাও জানি না। কবিরকে জিজ্ঞেস করে লাভ নাই, সে বন্ধুর কোনো খবরই রাখে না। সেদিন ছিল শুক্রবার দিন। বিশেষ কোনো দরকার না থাকলে ওই দিন আমি সাধারণত বাইরে যাই না। স্ত্রী ছেলে মেয়েরা কেউ বাড়ি নেই, মামা বাড়ি গেছে, আজ আসবে না। আমি আর বুয়া শুধু আছি। বিকেলে তুমুল বৃষ্টি শুরু হলো। সন্ধ্যায় রীতিমতো ঝড় তুফানের সাথে বিদ্যুৎ ব্রুজের চমকে চারদিকে প্রকম্পিত হতে লাগলো। চা খেয়ে শুয়ে শুয়ে ভৌতিক গল্পের বই পড়তে লাগলাম। ভূতে বিশ্বাস নেই, কিন্তু এসব গল্প পড়তে ভালোই লাগে। এমন সময় বুয়া এসে জানালো একজন লোক এসেছে, আমার সাথে দেখা করতে চায়। নাম বলল নাসির। নাসির? লাফিয়ে উঠে দাঁড়াতে কারেন্টে চলে গেল। বুয়াকে মোম আনতে বলে বসার ঘরে এলাম। সেই লম্বা দীর্ঘকায় শীর্ণ মানুষটি দাঁড়িয়ে আছে। বুয়া মোম রেখে গেল। সেই আলোয় দেখলাম আজও সেই পুরনো কাপড় পরা, একটু কুণ্ঠিত বিব্রত চেহারা। একটা অবাক ব্যাপার হলো, বাইরে ঝুমঝুম বৃষ্টি, কিন্তু তার কাপড় একটুও ভেজেনি। কেমন যেন ভেজা মাটির গন্ধ আসছে শরীর থেকে। চমক সামলে বসতে বললাম, আমার ঠিকানা জানলো কিভাবে? জিজ্ঞেস করায় অদ্ভুতভাবে হেসে বলল, আমার জন্য কারো হদিস বের করা খুবই সহজ। এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। চা খেতে অস্বীকার করলো, খায় না। বিস্মিত হলাম। চা সিগারেট সম্ভবত পানও খায় না। একটা নেশাগ্রস্ত মানুষের কি পরিবর্তন! দুই একটা কথার পরে খসখসে সরে বলল, আপনি তো ভূত বিশ্বাস করেন না। বেশ, আজকে এক ঘটনার কথা বলবো, শুনবেন? নির্জন বাদলার রাতে ভূতের কথা শুনতে ভালোই লাগে। এ সময় মোমবাতি হঠাৎ নিভে গেল। পুনরায় জ্বালাবার উৎসাহ পেলাম না। চিন্তা করলাম, বৃষ্টির মধ্যে না ভিজে এলে কেমনে সঙ্গ তো কিছুই নেই। রহস্যটা কি? কে নাসির? অন্ধকারে নাসির শুরু করলো বলা। গ্রামের শেষ সীমানায় অবস্থিত কবরস্থান। অন্ধকার রাত ও আকাশ ঘন কালো মেঘ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলসে উঠেছে। প্রবল বাতাসের ঝাপটার গাছপালা দুলছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু পড়তেও দেরি নেই।
এই বিরূপ আবহাওয়ায় একটা প্রাণীও বাইরে নেই। গোরস্থান সংলগ্ন মসজিদের পাশে একটা ছোট ঘরে ইমাম হুজুর থাকেন। তিনি ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অজু করতে বাইরে এসেছেন। পানির কল ওনার ঘর থেকে সামান্য দূরে। অজু শেষ করে সোজা হয়ে দাঁড়াতেই কিছু দূরের একটা কবরের ওপর চোখ গেল। চমকে গেলেন তিনি। সাদা মতো কি যেন দেখা যাচ্ছে। মনে ভয় ডর গম দোয়াদুরুদ কত কিছু জানেন, সুতরাং কৌতূহল বশত ভালো করে দেখার জন্য তিনি কবরের কাছে গেলেন এবং দারুণ অবাক হয়ে গেলেন। একজন নারী, সাদা কাপড় পরনে, লম্বা খোলা চুল বাতাসে উড়ছে। কবরের পাশে বসে হাঁটুর উপর মাথা রেখে আকুল হয়ে অঝরে কাঁদছে। হুজুর নরম স্বরে জিজ্ঞেস করলেন, কে মা তুমি? এই দুর্গের রাতে একা বসে কাঁদছো কেন? এই সময় এখানে থাকা ঠিক না, তুমি বাসায় যাও। নারী মূর্তি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। সবাই হুজুর দেখলেন নারীটা কোনো জীবন্ত মানুষ নয়, মৃত লাশ। অপরূপ সুন্দরী, কিন্তু মোমের মতো সাদা ফ্যাকাশে মুখ, কাফনে জড়ানো পুরো শরীর, সদ্য পলাশ চোখে দৃষ্টি নেই, নিম্প্রভ জ্যোতিবিহীন নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। শরীরের মধ্যে মাটি ও কিলবিলে পোকা লেগে আছে। কান্না জড়ানো অপার্থিব কণ্ঠে অশরী বলে উঠল, বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছি বাবা। মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না আমার বাচ্চা, কিন্তু আমি যে পথ হারিয়ে ফেলেছি কিছুতেই যেতে পারছি না আমার বাবুর কাছে। বাবু রে বাবু। বুক ভাঙা হাহাকার বিলাপ একা হতবাগিনী মায়ের। তারপরও অদৃশ্য হয়ে গেল অতৃপ্ত আত্মা। আর দেখা গেল না। নির্জন কবরস্থানে স্তব্ধ অস্তিমিত ইমাম দাঁড়িয়ে রইলেন। গলার কাছে দুঃসহ কষ্ট দলা বেঁধে গেল। মৃত্যুর ওপার থেকে সন্তানের মায়ের টানে মা ফিরে ফিরে আসে, কিন্তু জীবিত কাছে যাওয়ার ক্ষমতা নেই তার। মৃত্যুর রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কোথায় বিলীন হয়ে যায় সেটা কেউ জানেও না। দু চোখে বেয়ে অশ্রু ঝরে পড়েছে। হুজুরা দেরি না করে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি মুক্তি দাও পবিত্র এক মায়ের আত্মাকে। পৃথিবীর সব মায়া মোহ জাল ছিন্ন করে সে যেন অনেক উপরে চলে যেতে পারে। সেখান থেকে আর সে আসতে চাইবে না সন্তানের কাছে। পরদিন সকালে খোঁজ নিয়ে হুজুর জানতে পারলেন মিতা মেয়েটি মাত্র 2 দিনের জ্বরে 3 মাসের বাচ্চা রেখে মারা যায়। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। মনের মধ্যে কেমন যন্ত্রণা অনুভব করতে লাগলাম। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে। কয়েক মুহূর্ত পরে নীরবতা ভেঙে নাসির বলল, আপনাকে অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। আচ্ছা, তবে বলেই দ্রুত দরজা খুলে বাধা দেবার আগেই বেরিয়ে গেল। বলতে পারলাম না যে এই ঝড়ের মধ্যে যাবেন না। নিশ্চল হয়ে বসিয়ে রইলাম। যে ঘটনার কথা শুনলাম তাতে কি এটাই প্রমাণ করে যে অলৌকিক অসম্ভব ঘটনা পৃথিবীতে ঘটে এবং অশরীরী সত্যি আছে? আমি মানি আর না মানি, এসবের অস্তিত্ব অস্বীকার করা যায়। মাথাটা রিমঝিম করছে। স্থানুর মতো স্থির হয়ে রইলাম। পরদিন অফিসে বসে কাজ করছি, এমন সময় কবির এলো, খাওয়াচ্ছে। উত্তেজনায় মুখ লাল। চমকে উঠলাম। তাড়াতাড়ি উঠে ধরে ওকে চেয়ারে বসে এক গ্লাস পানি দিলাম। একটু স্বস্তির হতে প্রশ্ন করলাম, কি হয়েছে, কোনো সমস্যা? তখনও কিছু বলতে পারল না। ফিসফরানি চোখে তাকিয়ে থেকে অবশেষে বলল, তুমি নাসিরের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে না? আজকে এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো। সে নাসিরের বন্ধু। ওর কথা কি বললো জানো? আবার হাঁপাতে লাগলো। আরো এক গ্লাস পানি খেয়ে তারপর বলল, নাসির মারা গেছে 5 বছর আগে। জুয়া ও মদের সব টাকা নষ্ট করে। তারপরও চেষ্টা করেছিল, কিন্তু নেশা আসক্ত হয়ে শরীর ভেঙে পড়েছে। সব শক্তি নিঃশেষ হয়ে প্রথম স্ত্রীকে চেষ্টা করেও কে ফেরাতে না পেরে ডিভোর্স দিয়ে দেয়। একটা ছেলে ছিল, সেও বাপকে ত্যাগ করে। নিঃস্ব রিক্ত নাসির এই বিপর্যয় সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। ওকে কবর দেওয়া হয়েছে আজিমপুর কবরস্থানে। স্তম্ভিত হয়ে গেলাম। কি শুনলাম বিশ্বাস করতে পারছি না। ক্লাবে সেদিন কে এসেছিল আমার বাসায়, স্পষ্ট শুনে দেখেছি ওকে, কথা শুনেছি কে ও, এবং সেদিন রাতে ওকে আজিমপুরে নামিয়ে দিয়েছিলাম। মৃত মানুষটি কি প্রমাণ করে গেল? বিশ্বাস অবিশ্বাসের ভিড় নড়ে গেল।
তাহলে আমার জানার বাইরেও কিছু আছে। একটা কথা বলতে পারলাম না। আমরা নিঃশব্দে দুজন দুজনের দিকে নিষ্ফলক তাকিয়ে রইলাম। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা এখানেই শেষ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমার ইমেলে পাঠাতে চান তাহলে boothwallahorror@gmail.com এখনই পাঠিয়ে দিন। তাহলে কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী ঘটনাটা চলে যাব আমরা।